বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মনমথ রায়ের লেখা রাজপুরী এই নাটকটির বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই নাটকটি বিহার টেটের অন্তর্গত। মনমথ রায় হলেন একজন বাঙালি সাহিত্যিক। তিনি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। 1899 সালের 16 জুন টাঙ্গাইলের গালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাদের স্থায়ী নিবাস ছিল বালুরঘাটে। মনমথ রায় বাল্যকালটা এই বালুরঘাটেই অতিবাহিত করেছিলেন। তিনি 1925 সালে বিএল পাশ করে ওকালতি করতে শুরু করে দেন। ওকালতি করার সাথে সাথে তিনি নাটক লেখার একটি চর্চা চালিয়ে যান এবং বলা বাহুল্য তার নাটকগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল সেই মুহূর্তে। স্বদেশপ্রীতি ছিল তার নাটক রচনার অন্যতম একটি বৈশিষ্ট্য বা বলা যেতে পারে উপজীব্য বিষয়। তার নাটকের সংখ্যা মোটামুটি 40টি বলা যেতে পারে। সেগুলির মধ্যে তার প্রথম যেটি নাটক সেটি হলো মুক্তির ডাক। পরবর্তীতে তিনি মহুয়ার ডাক, কারাগার, সাবিত্রী ইত্যাদি আরও বিভিন্ন নাটক রচনা করেছিলেন। তিনি বহু সংখ্যক একাঙ্ক নাটক রচনা করেছিলেন এবং বলা চলে একাঙ্ক নাটক রচনার ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য কৃতির আমরা পরিচয় পাই। একাঙ্ক নাটক এটি সম্পর্কে একটু বলে নেওয়া দরকার। এই একাঙ্ক নাটক নিয়ে বলতে গেলে বলতে হয় ছোট গল্প এবং একাঙ্ক নাটক একই তাড়নায় রচিত হয়েছিল। জীবনের কোনো তীব্র অভিজ্ঞতা বা গাঢ় অনুভূতি থেকেই সৃষ্টি হয় একাঙ্ক নাটকের। ছোট গল্পের মতোই একাঙ্ক নাটকের দৃষ্টি থাকে যে কোনো একটি চরিত্রের উপর নিবন্ধ। রাজপুরী হলো মনমথ রায়ের একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটক। ভদ্রশাল জাতক থেকে এই রাজপুরী নাটকের কাহিনী মনমথ রায় গ্রহণ করেছিলেন। এই নাটকটি মনমথ রায়ের ছাত্র অবস্থায় রচিত হয়েছিল এবং বলা যেতে পারে এই নাটকটি তার জীবনে একটি খ্যাতি এনে দিয়েছিল চরম পর্যায়ের। নাটকটি মূলত বৌদ্ধ পুরাণ এবং বৌদ্ধ আদর্শের প্রেম, ক্ষমা, প্রীতি, অহিংসা, মৈত্রী প্রতিষ্ঠার একটি সার্থক নিদর্শন। এবার আমরা খুবই সংক্ষেপে এই রাজপুরী নাটকের বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব। এই নাটকের প্রথমেই দেখা যায় বৌদ্ধ ভিক্ষুকদের কাছে সম্মান এবং প্রতিষ্ঠা লাভের জন্য রাজা প্রসেনজিৎ, যিনি ছিলেন কোশল রাজ, তিনি সাক্ষ্য দুহিতা বাসব ক্ষত্রিয়াকে বিবাহ করেছিলেন। নাটকটি শুরু হয় এমন একটি দিনে যেদিন রাজপুরীতে বিরাট উৎসব অনুষ্ঠান চলছিল। একদিকে চৈত্র মাসের বসন্ত উৎসব পালন হয়, অন্যদিকে দেখা যায় মাতুলালয় থেকে সেদিনই ফিরছেন 16 বছরের যুবরাজ বিরুধক। তাকে নিয়ে আসছেন বাসব ক্ষত্রিয়ারই একজন সুগায়ক, তার নাম ছিল কবিশেখর। উৎসব উপলক্ষে আবির এনেছিলেন রাজা প্রসেনজিৎ এবং তিনি রানীকে বলেছিলেন সেই আবির বা ধুলি সবাইকে সমানভাবে বন্টন করে দিতে। রানী রাজার সেই অনুরোধকে সুকৌশলে এড়িয়ে যান এবং তিনি এই কাজটি করেননি। পরবর্তীতে দেখা যায় মান অভিমানের পর রানী রাজাকে বলেছিলেন তিনি জানেন যে রাজা তাকে ভালোবাসে না, তাকে শুধু বিয়ে করেছিল বংশ কৌলিন্য বা বংশমর্যাদা বাড়ানোর জন্য। রাজা যখন একথা স্বীকার করে নিয়েছেন তখন তিনি তাকে ভালোবাসার জন্য আরতি জানাতে আমরা দেখা যায় বা আমরা দেখতে পারি। এরপর দেখা যায় সভাগৃহে কবিশেখরের গান শুরু হবে। রাজা রানীকে গিয়ে সেখানে উপস্থিত হতে অনুরোধ জানায়, কিন্তু রানী এবারও চাতুরি করে রাজার সেই কথা এড়িয়ে চলেন। রানী না যাওয়ায় রাজাকে সেই সভাগৃহে কবিশেখরের গান শুনতে
একাই যেতে হয়। আসলে রানী বিরুধকের সঙ্গে দেখা করার অজুহাতে সভাগৃহে যাওয়ার প্রস্তাবটি নাকচ করে দিয়েছিল। কবিশেখর নিজেই এসে রানীর সঙ্গে দেখা করে যায় এবং তার সাথে কুশল বিনিময় করে যায়। এদিকে গুপ্ত বিদ্রোহের খবর পেয়ে রাজা সাথে সাথে দুর্গে চলে যায় এবং তিনি রাতে ফিরবেন না একথা জানিয়ে যায়। রানী খুশি হলেন এবং কবিশেখর যখন তার কাছে আসলো, ক্ষণিকের একটু তাড়নায় বা ক্ষণিকের ভালো লাগায় তিনি কবিশেখরকে ভালোবেসে ফেললেন এবং কবিশেখরকে নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যেতে চাইলেন, মানে রানী। কিন্তু কবিশেখর এই প্রস্তাবে রুষ্ট হয়ে পড়লেন এবং তিনি রানীর কাছ থেকে চলে গেলেন। রানীকে ছেড়ে চলে যাওয়ায় ক্রুদ্ধ রানী কৃতদাসকে হুকুম দেন কবিশেখরের চোখ দুটো যেন উপড়ে নিয়ে আসা হয়। কৃতদাস ব্যাপারটি ভুল বুঝে এবং তিনি রায়শেখরের চোখ দুটো উপড়ে নেওয়ার জন্য চলে যান। এদিকে জীবন বিপন্ন করে কবিশেখর সেই রায়শেখরের চোখ উপড়ে দেওয়ার ঘটনাটি থেকে তাকে বাঁচান এবং যখন বুঝতে পারেন যে রানী তার চোখ দুটি উপহার চেয়েছেন, তখন কবিশেখর তার চোখ দুটি উপড়ে দিয়ে রানীকে উপহার পাঠান। রানী নিজের ভুল বুঝতে পেরে যন্ত্রণায় দগ্ধ হয়ে বৌদ্ধ আশ্রমে চলে আসেন। রাজপুরী ত্যাগ করে রানী চলে আসায় রাজা এসে দেখতে পান যে রানী আর সেখানে নাই এবং সেই খবরটি বিরুধক তাকে দিয়েছিল, মানে রাজাকে দিয়েছিল। সে আসল পরিচয় জানায়। রাজা জানতে পারে রানী শাক্য বংশের কোনো মেয়েই নয়, রাজার এক নর্তকীর মেয়ে এই রানী। প্রসেনজিৎকে ঠকিয়ে তার সঙ্গে শাক্য বংশের বলে এক নর্তকীর মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল। বিরুধক শাক্তদের রক্তে বন্যা বইয়ে দিতে চাইলে রাজা ক্রুদ্ধ হয়ে তাকে বাধা দেন এবং রানীকে তিনি নির্বাসনের দণ্ড দান করেন। কিন্তু রাজা শোনেন তিনি নিজেই নির্বাসন নিয়েছেন। রানীর স্বেচ্ছায় নির্বাসন নেওয়ার কথা শুনে রাজা ও পুত্র দুজনেই ব্যথিত হয়ে পড়েন। এমন সময় প্রতিহারী স্বর্ণপাত্রে একটি ছিন্ন মুণ্ড নিয়ে এসে হাজির হয়। আবরণ উন্মোচন করতেই দেখা যায় সেই মুণ্ডটি ছিল রানীর। নাটকটি এখানেই শেষ হয়েছে। আমরা দেখতে পাই রাজপুরী নাটকের ঘটনা, পাত্রপাত্রী সবকিছুই রাজপুরীর। এতে প্রজা সাধারণের সুখ দুঃখের কোনো কথা বা খবর আমরা উল্লেখ পাই না। এমনকি রাজার রাজ্য শাসন, প্রজা পালন প্রভৃতিরও কোনো উল্লেখ আমরা এই নাটকে পাই না। এই নাটকটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক কারণে যে রাজপুরী নাম রাখা হয়েছিল তা আমরা ধরে নিতে পারি। এবার আমরা কয়েকটি চরিত্রের সম্পূর্ণ পরিচয় জেনে নেব। নাটকে মোট চরিত্র সংখ্যা ছিল 8টি, তার মধ্যে পুরুষ 5টি এবং মহিলা 3টি। এই নাটকে কোশলের রাজধানীর নাম ছিল শ্রাবস্তী। ছাড়াও এই নাটকে চৈত্র মাসের বসন্ত উৎসবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এই নাটকে রাজার নাম ছিল প্রসেনজিৎ, রানীর নাম ছিল বাসব ক্ষত্রিয়া। দক্ষিণের দ্বার পথে রানীর যে সহচরী ছিল তার নাম ছিল মল্লিকা। এছাড়াও শাক্য রাজার সভাকবির নাম ছিল কবিশেখর। এছাড়াও এই নাটকে যে যুবরাজের কথা আমরা পাই তার নাম হলো বিরুধক। যাই হোক, এই নাটকটির বিষয়বস্তু আমি এটুকুই আলোচনা করলাম। এবার এই নাটকের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। রাজপুরী নাটকটি কবে প্রকাশিত হয়? অপশনগুলি হলো শ্রাবণ 1331 বঙ্গাব্দ, শ্রাবণ 1332 বঙ্গাব্দ, শ্রাবণ 1333 বঙ্গাব্দ। সঠিক উত্তর শ্রাবণ 1332 বঙ্গাব্দ। রাজপুরী নাটকটি যে পত্রিকায়
প্রকাশিত হয়? অপশানগুলি হলো ভারতী, বঙ্গদর্শন, ভারতবর্ষ। সঠিক উত্তর ভারতবর্ষ। কোশলরাজ প্রসেনজিতের কোন পুত্রের জন্মতিথির উৎসব হচ্ছে? অপশানগুলি হলো মধ্যম পুত্র, দাসীপুত্র, কনিষ্ঠ পুত্র। সঠিক উত্তর কনিষ্ঠ পুত্র। কনিষ্ঠ রাজকুমারের বয়স কত? অপশানগুলি হলো 3 বছর, 2 বছর, 4 বছর। সঠিক উত্তর 3 বছর। বিরুধকের বয়স কত? অপশানগুলি হলো 10 বছর, 13 বছর, 16 বছর। সঠিক উত্তর 16 বছর। নাটকটি কোন উৎসবের দিন শুরু হয়েছে? অপশানগুলি হলো বসন্ত উৎসব, শ্রাবণী উৎসব, নবান্ন উৎসব। সঠিক উত্তর বসন্ত উৎসব। রানী বাসবক্ষত্রিয়ার পিতৃ আলয় ছিল? অপশানগুলি হলো কপিলাবস্তুতে, কাশীতে, বারাণসীতে। সঠিক উত্তর কপিলাবস্তুতে। কপিলাবস্তুর সভাগায়কের নাম কি? অপশানগুলি হলো রায়শেখর, কবিশেখর, রাজশেখর। সঠিক উত্তর কবিশেখর। রাজা প্রসেনজিৎ ও রানী বাসবক্ষত্রিয়ার মধ্যে কত বছরের সম্পর্ক ছিল? অপশানগুলি হলো 10 বছর, 15 বছর, 16 বছর। সঠিক উত্তর 16 বছর। কবিশেখরের স্ত্রীর নাম কি? অপশানগুলি হলো বাসব, মল্লিকা, কাকলি। সঠিক উত্তর কাকলি। কিন্তু পুরবাসীরা ক্ষুব্ধ হয়েছে। পুরবাসী কার প্রতি ক্ষুব্ধ হয়েছে? অপশানগুলি হলো রানীমার প্রতি, রাজার প্রতি, বড় রাজকুমারের প্রতি। সঠিক উত্তর রানীমার প্রতি। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কোন বংশে রানী জন্মগ্রহণ করেছিলেন? অপশানগুলি হলো শাক্য বংশ, সেন বংশ, পলি বংশ। সঠিক উত্তর শাক্য বংশ। বন্ধুত্বের দান ভিন্ন, অন্য দান গ্রহণ করি না, কার উক্তি? অপশানগুলি হলো স্বয়ং রাজার, কপিলাবস্তুর রাজার, ভগবান বুদ্ধের। সঠিক উত্তর ভগবান বুদ্ধের। রাজা প্রসেনজিৎ রানী বাসবক্ষত্রিয়াকে জোর করে বিবাহ করেছিলেন কেন? অপশানগুলি হলো রাজার বাহুবল প্রদর্শন করার জন্য, সমস্ত শাক্য রাজাকে জব্দ করার জন্য, বৌদ্ধ সংঘে কৌলিন্য লাভের জন্য। সঠিক উত্তর বৌদ্ধ সংঘে কৌলিন্য লাভের জন্য। রাজা প্রসেনজিতের সভায় কোথা থেকে নর্তকী এসেছিলেন? অপশানগুলি হলো লখনৌ থেকে, কাশী থেকে, বিহার থেকে। সঠিক উত্তর কাশী থেকে। আমার অভিনন্দন তোমাকে ওই দৃষ্টি প্রসাদ, এটি কার উক্তি? অপশানগুলি হলো রাজা প্রসেনজিতের, দাসী মল্লিকার, সভাকবি কবিশেখরের। সঠিক উত্তর সভাকবি কবিশেখরের। আমার রক্তমাংসে তুমি জড়িয়ে রয়েছ, কে কাকে এই উক্তি করেছে? অপশানগুলি হলো রাজা রানীকে, রানী কবিশেখরকে, রানী রাজাকে। সঠিক উত্তর রানী কবিশেখরকে। ওই চৈত্র রাতের উদাসী, কে এই গান গেয়েছিল? অপশানগুলি হলো কবিশেখর, রাজা, উদাসী। সঠিক উত্তর উদাসী।